কতদিন বাদে আজ একটা হোমিওপ্যাথি ওষুধ করাই। ওষুধটার নাম হচ্ছে স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস। স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস ব্লাড রুট নাম করে এক ধরনের গাছড়া থেকে এই ওষুধটা প্রস্তুত হয়। এর যে মাইজমেটিক গুণ ক্ষমতা সেই হিসাবে দেখানো আছে যে শরিক অ্যান্টিশরিক গুণ আছে, সাইকোটিক কিছু গুণ আছে, আবার টিউবারকুলার গুণও কিছু আছে, কিন্তু খুব গভীর ক্রিয় নয়, এটা মনে রাখবা, খুব গভীর ক্রিয় নয়। এই যে গভীর ক্রিয় নয়, যার কারণে এদেরকে ব্যবহার করতে গেলে জেমস টেলর কেন্টো বলছে ইহার দ্বারা কোনো রোগ যদি চিকিৎসা আমরা করি, সিমটমেটিক যদি আমাদের মিলে যায়, তাহলে এই ওষুধ দ্বারা ট্রিটমেন্ট করার পরবর্তীতে গভীর অ্যান্টিসাইকোটিক মেডিসিন বা অ্যান্টি টিউবারকুলার মেডিসিন, অর্থাৎ এক কথায় অ্যান্টিথরিক মেডিসিন দেওয়া কর্তব্য। তা না হলে রোগটা কিন্তু সাপ্রেসড হয়ে যাবে এবং অন্য রোগে রূপান্তরিত হবে। জেমস টেলর কেন্ট বলছে যে আমি একটা রোগীকে এই স্যাঙ্গুনেরিয়া ক্যানাডেন্সিস দিয়ে ট্রিটমেন্ট করার পরে কিছুদিন বাদে সে একটা টিউমার নিয়ে, ক্যান্সার সদৃশ্য টিউমার নিয়ে আমার কাছে আসলো, এবং তখন কেস রেকর্ড করে দেখলাম যে পেশেন্টটা ফসফরাসের। উনি আক্ষেপ করে ওই স্যাঙ্গুনেরিয়ার মধ্যে আলোচনা করেছেন যে আমি যদি প্রথম দিনই একে ফসফরাস দিয়ে ট্রিটমেন্ট করতাম তাহলে আজকে এই অবস্থাটা রোগীর মধ্যে আসতো না। বোঝা গেল? এটা বিবেক, এটা জ্ঞান। রোগীর আরোগ্য, উপশম, চাপা পড়া এই বিষয়ে যদি আমাদের কোনো ধ্যান ধারণা নাই থাকে, তাহলে আমাদের কিন্তু আনন্দ পাওয়া যাবে না। হয়তো পয়সা ড্রয়ার ভরে যাবে, কিন্তু রোগী চিকিৎসা করে আনন্দ পাওয়া যাবে না। রোগীরা তো বোঝে না কোনটা চাপা পড়া আর কোনটা উপশম হওয়া আর কোনটা আরোগ্য হওয়া, বোঝে না। যাক, এবার আমি বলছি, বিশেষত দেহের ডান দিকটা, ডান দিকের স্নায়ুমণ্ডল, শ্বাসযন্ত্র ও রক্ত সঞ্চালন যন্ত্র, শ্বাসযন্ত্র, রক্ত সঞ্চালন যন্ত্র এবং স্নায়ুমণ্ডলের উপরে এর ক্রিয়াটা বেশি। দেখা যায় এর রোগ লক্ষণগুলি বেশিরভাগই ডান দিকে প্রকাশ পায় এবং নির্দিষ্টকাল ব্যবধানে এর রোগ লক্ষণগুলি আসে ঘুরে ঘুরে। যেমন স্যাঙ্গুনেরিয়া পড়তে গেলে আমি পরের দিনকে স্পাইরোলিয়াটাও করাবো, দুটো খানিকটা পাশাপাশি মেডিসিন, আর দুটো ট্রিটমেন্টের পরেই কিন্তু অ্যান্টিশরিক, গভীর অ্যান্টিশরিক ওষুধ ব্যবহার করা কর্তব্য। সেটা আমরা সব রোগের ক্ষেত্রেই আমরা শেষটা ট্রিটমেন্ট আমাদের সেইভাবে করতে হয়। দীর্ঘদিন বাদে বাদে যে সমস্ত রোগ লক্ষণগুলি প্রত্যাবর্তন করে, অর্থাৎ স্নায়বিক যন্ত্রণা যেগুলি বারবার করে ফিরে ফিরে আসে, সেটা প্রতিদিন সকালবেলায় শুরু হলো, বেলা বাড়ার সাথে সাথে বাড়লো, বিকাল বেলায় কমে গেল, সন্ধ্যেবেলায় কমে গেল, আবার পরদিন আসলো, নতুবা 3 দিন পরে আসলো, নতুবা 5 দিন পরে আসলো। যদিও এরকম 7 দিন 5 দিন বাদে বাদে যে সমস্ত রোগ লক্ষণগুলি ঘুরে আসে সেগুলি যে গভীর রোগ, সেগুলি তোমাদের ওয়ার্কাউনে আমি পড়িয়েছি। ইট ইজ ক্রনিক ডিজিজ, এবং এর পেছনে একটা মাইজমেটিক কারণ বর্তমান আছে, জানতে হবে। গভীর ক্রিয় রোগ, প্রচন রোগ। তাহলে ইহার যন্ত্রণা কষ্ট বেলা বৃদ্ধির সাথে সাথে বাড়ে, শব্দে, গন্ধে, আলোয়, বাতাসে, এবং নির্দিষ্ট সময় রোগ লক্ষণগুলি আসে। অনেক সময় 7 দিন অন্তর, নড়াচড়ায়, ঠান্ডায়, বুঝলে, ঠান্ডায় এবং রজরোধে, ঠান্ডায় রজরোধকালে বৃদ্ধি, ঠান্ডায় বৃদ্ধি, তারপরে শব্দে বৃদ্ধি, আলোয় বৃদ্ধি, গন্ধে বৃদ্ধি, নড়াচড়ায় বৃদ্ধি, 7 দিন অন্তর রোগ লক্ষণগুলি আসে। নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা, যেমন আমাদের আমি বলছি যে মাইগ্রেন হেডেক, ডাক্তাররা বলেন যে আপনার না মাইগ্রেন হয়েছে,
তা সে রুগী বুঝে গেল যে মাইগ্রেন হয়েছে, আমাদের কাছে এসে বলে ডাক্তারবাবু আমার মাইগ্রেন হয়েছে, ট্রিটমেন্ট করতে পারবেন? মাইগ্রেন যদি তুমি তাকে জিজ্ঞাসা করে মাইগ্রেন তুমি কি বুঝাতে চাইছো, আর বলতে পারবে না। ওই ডাক্তারের কথা ওটাই তোমার যাবার রিপিট করবে। মাইগ্রেন হচ্ছে এক পার্শ্বিক স্নায়বিক মাথা যন্ত্রণা, মাইগ্রেন হেডেক। তাহলে কি হচ্ছে, মডালিটিসটা খেয়াল করবা, যন্ত্রণা কষ্ট বেলার বৃদ্ধির সাথে সাথে বাড়ছে, শব্দে গন্ধে আলোকে নির্দিষ্ট সময় 7 দিন অন্তর, নড়াচড়ায় রজরোধকালে আর ঠান্ডায় বৃদ্ধি হয়। তাহলে অন্ধকারে চুপচাপ শুয়ে থাকলেই একমাত্র ভালো বোধ। অনেক সময় তোমরা জেলসিমিয়াম বা স্পাইরিয়ার সাথেও এইরকম একটা চিন্তা ভাবনা করতে পারো, দেখবে ওর মধ্যে যেন খানিকটা এইরকম লক্ষণ আছে, কিন্তু পুরোটা না, আংশিক মেলে। কারণ প্রত্যেক ওষুধটাই কিন্তু আলাদা। এইবার মাথার যন্ত্রণার সাথে তার কি হয়, একটা বমি, মাথার যন্ত্রণা, বমি এবং বায়ু সরলে, বায়ু নির্গমনে এবং বমি হলে উপশম। বায়ু সরলে এবং বমি হলে মাথার যন্ত্রণা কমে যায়। তবে বমি হলে বা নির্গমনের নিবৃত্তি, ল্যাকেসিস আছে, ঢেকুর তুললে মাথার যন্ত্রণা কমে যায়, কারবে যদি পারে না। তো এইরকম আমাদের ওষুধের কথা মনে পড়বে, কিন্তু এক একটা ওষুধ এক এক রকমের সার্বিক লক্ষণ সমষ্টি এক জায়গায় করলে দেখবো আর একটা সাথে একটা আলাদা হয়ে গেল। তাই এবার ঘুমে, ঠান্ডায়, বাতাসে 7 দিন অন্তর ঢেকুর তুললে, তাহলে ঘুমের মধ্যে আর চুপচাপ থাকলে আর ঢেকুর তুললে আর বমি করলে এই মাথার যন্ত্রণাগুলি উপশম। তাহলে এই যে শিরোপীড়া কপালের ডান দিকে, অনেক সময় আট কপালে মাথার যন্ত্রণা, অনেক সময় ঘাড়ের এদিক থেকে শুরু হয়, হয়ে আস্তে 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 এইভাবে এসে এইরকম জায়গায় দাঁড়ায়। সকালবেলা থেকে বৃদ্ধি হয়, বেলা বয়সের সাথে বাড়ে, একটা সময় গিয়ে কমে যায়। বিকট যন্ত্রণায় নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা কিন্তু মারাত্মক। আর যে কোনো যন্ত্রণা যখন মারাত্মক হয় জানতে হবে এর মধ্যে সাইকোর খানিকটা দোষ আছে, বুঝা গেল? তাহলে দুপুরে বেশি হয় এবং আস্তে আস্তে সন্ধ্যায় কমে যায়। আচ্ছা, এই ব্যথা প্রচুর প্রস্রাবের পরে এবং পিত্তবমির পরে উপশম হয়। ঢেকুর তুললে, প্রস্রাব নিঃসরণে, প্রচুর প্রস্রাব হয়ে গেলে মাথার যন্ত্রণা কমে যায়। তোমরা জেলসিমিয়ামে বা অন্য মেডিসিনের মধ্যে দেখবা প্রস্রাব হওয়ার পরে মাথা যন্ত্রণা কমে যাবে। কিন্তু সর্বাঙ্গীন লক্ষণে কিন্তু তুমি পাচ্ছ না যে এই মেডিসিনটা, সেখানে আলাদা চিত্রটা বর্ণনা করে দেবে। তাহলে প্রস্রাব নির্গমনে এবং বিকাল বেলার দিকে কমে যায়, ঠান্ডায় আর চুপচাপ অন্ধকারে যদি শুয়ে থাকে তাহলে রোগীটা আরাম বোধ করে। আর পিত্ত বমিতে উপশম হয়, বমি করবে, পিত্ত বমি হবে, অর্থাৎ তিক্ত হলুদ রঙের বমি সে কিন্তু করতে থাকবে, বুঝতে পেরেছো তো? তাহলে এই কথাগুলি কিন্তু উদ্গারে উপশম বা উদারময় উপশম। উদারময়ে, উদ্গারে ঢেকুর তুললে, মূত্র নির্গমন করলে উপশম হয়, পিত্ত বমিতে উপশম হয়, ঢেকুর তুললে বা পাতলা পায়খানাতে উপশম হয়। এই কথাগুলি কিন্তু মাথায় রাখবা, মডালিটিস গুলি খেয়াল রাখবা। মডালিটিস হচ্ছে সিমটমসের প্রাণ। খবরদার, মনে রাখা সম্ভব না হলো মেথমেটিক্যালি দেখে নিবা। আমার লেখা যে বইটা আছে সেখানে দেখবা প্রত্যেক মেডিসিনের নিচেই আমার মডালিটিসটা দেওয়া আছে, এটার বৃদ্ধি আমার লেখা যে মেথমেটিক্যাল, সেটা খেয়াল করবা। আচ্ছা, সকল শুল ব্যথা উদারময় উপশম। যত রকমের এই স্যাঙ্গুনেরিয়া শুল ব্যথা আছে উদারময় উপশম হয়, পাতলা পায়খানা হলে উপশম হয়। খেয়াল রাখতে হবে, কেস সেখানে সময় বলতে জানতে হবে।
আরো কি হয়, আরো কি হয়, আরো কি হয়, যদিও পেস্টেকর পড়ানোর সময় আমি তোমাদের করবো অন্যরকম শিরোপীড়া। তাই একটা তো এখানে হয়েছে, আর একটা অন্য রকমের শিরোপীড়া। তাই মাথার পেছন দিকে শুরু হয়ে আস্তে আস্তে মাথার উপর দিকে ডান চক্ষুর এখানে এসে অবস্থান করে, বা অনেক সময় এ পাশ। এবার আমি কিন্তু বলছি না যে বাম পাশ হলে স্যাঙ্গুনেরিয়া হবে না, হতে পারে, বাম পাশে হতে পারে। ওভেরিক ট্রিটমেন্ট, রাইট সাইডের ওভেরিক ট্রিটমেন্ট তোমার লাইকোরি হবে না। যদি লাইকো ঢুকে যায় তাহলে লেফট ওভেরিতে লাইকো কাজ করে যাবে, যদি লাইকোর অন্যান্য সিমটমস গুলির সাথে সিমিলার থাকে। তাহলে এইবার ডান চক্ষুর উপরে আসে বসে, হাতে পায়ে তোলার জ্বালা থাকে। কেউ বলছেন এই সালফারের ন্যায় হাতে পায়ে তোলার জ্বালা এর একটা এক্সট্রা লক্ষণ। বুঝলেন? নিউরালজিক পেন, স্নায়বিক যন্ত্রণা কখন হয়, কেমন হয়, কি অনুভূতি হয়, কেন বাড়ে, কিসে বাড়ে, কোন সময় বাড়ে, কিসে কমে, কোন সময় কমে, কি করলে কমে, কতদিন পর পর হয়, কোন পাশে হয়, দরকার হলো। তার সাথে সাথে হাতে পায়ে জ্বালা। আমাদের এই স্যাঙ্গুনেরিয়া কিন্তু ঔষধি গন্ধ জারি ব্যবহার হয়, যেটা তোমরা মেট্রোমেডিকায় পাবা হে ফিভার, বুঝলে, হে ফিভার, বা ওই ক্যাটারাক্ট বলে নাকের সর্দিতে অনেক সময় স্যাঙ্গুনেরিয়া কিন্তু পলিপাস তৈরি করে, দুর্গন্ধ হলুদ সুরেশটা নির্গমন করে, পলিপাস হয়। যদি তার সাথে এরকম মাথার যন্ত্রণা থাকে, ওই রকম ধরনের কষ্টকর হয়, নাকের পলিপাসও কিন্তু ট্রিটমেন্ট হয়। আমি যদিও পলিপাসের মধ্যে মনে হয় স্যাঙ্গুনেরিয়া বলিনি, আমার বিষের মনে আছে। তাই পাইপলা জ্বালা, কখনো কখনো লালাপ দেখায়, গন্ডদয়ে কখনো কখনো চক্রাকার একটা লালাপ ভাব এসে যায়, সেটা রেয়ার, কম। অন্তত আমাদের মতন এই যে আমরা সামবর্ণ রুগী দেহেতে এইরকম ছোপ ছোপ গুলি কম বোঝা যায়। এগুলি এই পাশ্চাত্যে যারা পরিষ্কার মানুষ, খ্রিস্টান, শিখ প্রধান দেশের মানুষ যারা পরিষ্কার, তাদের মধ্যে এই সাইনগুলি অনেক সময় দেখা যায়। পাকাশয়ের দোষে কাশি, পেটে গোলযোগ হয়ে কাশি উৎপন্ন হয়, বুঝলেন? নাকসে এই লক্ষণটা দেওয়া আছে। নাকসে যতবারই পেটে গোলযোগ হবে ততবারই তার শ্বাসকষ্ট হবে। এখানে কি বলছে, পাকাশয়ের দোষে অর্থাৎ পেটের গোলযোগ হলে তার কাশি হয়। হাঁপানি ঢেকুর তুললে বা বায়ু নিঃসরণে কমে, ঢেকুর তুললে বা বায়ু নিঃসরণে কমে। তাহলে এটা তো কার্ভেজের লক্ষণ। কিন্তু কার্ভেজে পাখার বাতাস চাওয়া, জিহ্বা শীতল, নিঃশ্বাস শীতল, হাত পা শীতল, এগুলি কিন্তু এখানে তোমরা পাচ্ছ না। তাহলে আলাদা হয়ে যাচ্ছে। সর্দি শ্রেষ্ঠা কাশি বন্ধ হয়ে যাওয়া হয়। সর্দি শ্রেষ্ঠা কাশি হয়েছিল, কোনো ক্রমে সেটা সাপ্রেস্ট হয়েছে, কোনো ওষুধ দ্বারা চাপা পড়েছে, তারপর থেকে পাতলা পায়খানা, বুঝলে? এই ধরনের রজনিবৃত্তিকালে মাথার যন্ত্রণা, রজনিবৃত্তিকালে মাথার যন্ত্রণা, এই অর্থাৎ 45 মেনোপজ হয়ে যাওয়ার পরে মাথার যন্ত্রণা, সালফার, ল্যাটেসিস, স্যাঙ্গুনেরিয়া, এরকম বেশ কিছু মেডিসিন আছে রজ রোধে। অর্থাৎ মেনোপজ বয়সে এসে যে রোগগুলি হয় তার মধ্যে দেখবা অনেক সময় সালফার, ল্যাটেসিস, স্যাঙ্গুনেরিয়া, এই জাতীয় অ্যান্টিসোরিক মেডিসিন বা এর থেকে আরো গভীর ক্রিয় সালফার জাতীয় বা অন্য কোনো গভীর ক্রিয় ওষুধের আসতে পারে। সেটা কে আসবে এবং আগাম বলা যায় না। তাহলে বাতের ব্যথা, ডান স্কন্ধ থেকে শুরু করে সমগ্র ডান বাহুকে অকর্মণ্য করে ফেলে। বাতের ব্যথা এখান থেকে শুরু হয় এই পর্যন্ত, নাড়ার ক্ষমতা থাকে না। আবার এই লক্ষণটা আছে, স্পাইরালে বাপাসটা হয়, আবার কখনো ডান পাশ বা বাপাস যে কোনো একটা পাশ হলে সেপিলিনাম হয়। সেপিলিনামের রোগী হাত এরকম উঁচু করে তুলতে পারে না, তার আবার রোগ লক্ষণগুলি সন্ধ্যা থেকে বৃদ্ধি হয়।
সানসেট টু সানরাইজ। বাতে অকর্মণ্য করে দেয় স্যাঙ্গুনেরিয়া। বোঝা গেল? দেখা গেল বাতে ব্যথা ডান স্কন্ধ থেকে শুরু করে সমগ্র ডান বাহুকে অকর্মণ্য করে ফেলে। আমার লাইফোপোডিয়াম আছে, টেলিগ্রামে আছে। খুব কষ্টকর, তাই না? সত্যি খুব কষ্টকর। কিন্তু একবার ওষুধগুলিকে বুঝে নিতে পারলে, ভালো করে মনে করতে পারলে, রেপার্টারি বা রেপার্টাইজেশন শিখতে পারলে, ভালো কেস রেকর্ড জানতে পারলে, দেখবা খুব দ্রুত তোমাদের সামনে ওষুধের চিত্রগুলি পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে সে ডান হাত উপরে তুলতে পারে না। আমি বললাম সিডনি নামে এই লক্ষণটা আছে, স্যাঙ্গুনেরিয়াতেও কিন্তু এই লক্ষণটা আছে। তোমরা কেন পড়বা অন্যান্য মেডিসিন দিয়ে, অনেক মেডিসিন হলো, কেউ কেউ দেখবা এই মেডিসিনটাকে বেশ খানিকটা লিখেছে, অন্য মেডিকায় এই মেডিসিনটা তো কিঞ্চিত লেখা আছে। বেশ মূল বিষয়টা কিছু থাকে, কিন্তু বিস্তারিত ব্যাপারটা সব মেডিসিনে সবার লেখকের বলতে সমান থাকে না। যন্ত্রণা রাতেই বেশি হয়, আর সে ডান হাত তুলতে পারে না, যন্ত্রণা রাতেই বেশি হয়। আমি সিডনি নামে সব তুলনা করার জন্য বলছি। সিডনি নামে যেমন সিবিডিক মাইজামের আধিক্য থাকে, সিবিডি নামে যেমন সিবিডিক মাইজামের আধিক্য থাকে, এখানে কিন্তু সিবিডিক মাইজামের আধিক্যটা কম। লালা নিঃসরণ, দুর্গন্ধ ঘাম বা ইত্যাদি ইত্যাদি, বা বংশ পরস্পর সিবিডিক দোষের যে সমস্ত ইতিহাস, পিতামাতার মধ্যে কেউ হ্যাঙ্গিং হয়েছে, কেউ আত্মহত্যা করেছে, যে সিবিডিক মাইজামের অস্তিত্ব, সেগুলি কিন্তু একদিকে কম পাওয়া যায়, একদিকে বেশি পাওয়া যায় বা পাওয়া যায় না। যাই হোক, হাত তুলতে পারে না, যন্ত্রণা রাত্রেই বেশি। স্বল্প এবং পরিষ্কার ঋতুর সাথে মেয়েদের মুখমণ্ডলে ব্রণের উৎপত্তি হয়, বুঝলেন? অপরিষ্কার ঋতু, স্বল্প ঋতু, বা তার মানে ডিসফাংশন অফ মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশন অল্প অল্প হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয় না, মেন্সটা ভালো হয় না, ব্যথা থাকে, ইত্যাদি ইত্যাদি। ঠিক ওই পিরিয়ডে মুখে ব্রণ জন্মাবে, বুঝলেন? স্যাঙ্গুনেরিয়া দেখবা মেটেমেডিকা খুলে, রেপার্টারি খুলে, ক্যালকেরিয়া পিকনিটা, ক্যালকেরিয়া ফস, আবার কোনো বইতে লেখা আছে ছেলেদের জন্য পিকনিটা, মেয়েদের জন্য ক্যালকেরিয়া ফস। হ্যাঁ, কেউ ক্যালকেরিয়া ফস, এবারে ক্যালকেরিয়া পিকনিটা পাইকারি হারে খাওয়াচ্ছে। আমার দরকার রুগীর লক্ষণ অনুসারে আমি কি পেলাম সেটা দেবো। আমি সালফার দিয়ে দেখেছি সুন্দর ট্রিটমেন্ট হয়ে যেতে, আমি ক্যালকেরিয়া কার্ড দিয়ে দেখেছি সুন্দর ট্রিটমেন্ট হয়ে যেতে, আমি সাইলোসিয়া দিয়ে দেখেছি সুন্দর ট্রিটমেন্ট হয়ে যেতে। আবার কতক জায়গায় ওষুধ নির্বাচন করতে পারিনি, আমি আরো করে পাইনি। আমার ব্যর্থতা, কেস রেকর্ডটা করে তার থেকে লক্ষণ আবিষ্কার করতে পারিনি, ওষুধ নির্বাচন করতে পারিনি, তাই আরোগ্য হয়নি। তবে স্বল্প এবং অপরিষ্কার ঋতুর সাথে ব্রণের উৎপত্তি। তাহলে ব্রণ পেলাম, বাত পেলাম, নিউরালজিক পেন পেলাম, মাথার যন্ত্রণা পেলাম, তাই না? আচ্ছা, তার সাথে তিক্ত বমি পেলাম, নাসিকা সরিষা পেলাম, নাসিকা দিয়ে দুর্গন্ধ হলুদ রঙের সরিষা বেরোয়, প্রতিষ্ঠায় পেলাম, নাকের মধ্যে পলিক্স পেলাম, স্নায়বিক যন্ত্রণা, মাইগ্রেন, হেডেক বা ডানপার্শ্বিক বাত, সেগুলি পেলাম। তাহলে অনেক কিছুই হতে পারে। পায়ের তলের জ্বালাটা কিন্তু এর সাথে যোগ হলে, হ্যানিম্যান স্যার বলছেন যে কথাটা আমি তোমাকে বললাম, দৈকত্যল্য উপশম, স্থির থাকলে উপশম, পাতলা পায়খানার উপশম, শব্দে, গন্ধে, আলোতে, বাতাসে, পরিশ্রমে, নড়াচড়ায় বৃদ্ধি, বেড়া বাড়ার সাথে সাথে বাড়ে। যদি এই সমস্ত লক্ষণগুলি মিলে যায়, তাহলে মনে করবা যে আরো ভালো সাহায্য করলো পায়ের তলায় জ্বালাটা, বুঝলে? তাহলে এইভাবে আমরা কিন্তু
স্যাঙ্গুইনারিয়া দিয়ে ট্রিটমেন্ট করার পরে অ্যান্টিসোরিক মেডিসিন না দিলে অনেক সময় সেই যন্ত্রণা, সেই কষ্ট, সেই রোগ লক্ষণগুলি আবার ঘুরিয়ে আসে। অনেক সময় রূপান্তরিত হতে পারে, অন্য রোগে রূপান্তরিত হতে পারে, যেটা কেন্দ্র বলছেন। এই স্যাঙ্গুইনারিয়া দিয়ে ট্রিটমেন্ট করার পরে আমাদের অন্য কোনো মেডিসিনে যাওয়া কর্তব্য, অ্যান্টিসোরিক মেডিসিনে। তাহলে 6-30, অর্থাৎ যদি তরুণ অবস্থা হয় 30-200, যদি বেশ কিছুদিনের হয় তাহলে 1M, এবং ক্ষেত্র অনুসারে আরো একটু উচ্চ শক্তি। তাহলে আমার মনে হয় তরুণ রোগে 30, আর পুরাতন রোগের প্রথম অবস্থায় পুরাতন রোগী 6 মাস ধরে, 1 মাস ধরে, 3 বছর ধরে মাইগ্রেন হেডেকে ভুগছে, 200 দিয়ে ওয়াশ করা শুরু করো। তাহলে ওষুধ দেওয়া, কিন্তু ওষুধ দেওয়া থেকে ওষুধ বন্ধ করে রাখা, আর দেবো না, এটা কিন্তু ডাক্তারের বড় গুণ থাকা দরকার। তা নাহলে যেখানে 3 ডোজ দিয়ে অপেক্ষা করবো উপকার হচ্ছে কিনা, সেই অপেক্ষা না করে একবারে হয়তো শিশু করে নিলাম, খাও, রোজ খাও, তাতে নির্বাচিত মেডিসিন হলো, কিন্তু ওই রোগী আর পারবে না। রোগ উৎপন্ন করে, একটা রোগ আছে আর কন্টিনিউয়াস আটটা রোগ ঘুরছে, তাহলে তার উপশম হবে কবে? আরোগ্য বলবে কবে? যে কয়বার খাওয়ানোর পরে রোগী প্রথম অনুভূতি পাবে যে না, ভালো বোধ করছে, ওষুধ বন্ধ রাখতে হবে, প্রাণ শক্তিকে কাজ করতে দিতে হবে, ওষুধকে কাজ করতে দিতে হবে। আমি তো আগে কি দেখালাম, একটা লাইকোপোডিয়াম 70 দিন পর্যন্ত কাজ করলো, তারপরে আমি মেডিসিনটা দিলাম, লাইকোপোডিয়াম 1M। তাহলে ওই সব দিকে আমাদের অর্গানন বেসিক কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। যখনই যাই পড়াই না কেন, আমাদের এই বিজ্ঞান, হোমিওপ্যাথি বিজ্ঞানটাকে বাইরে রেখে শুধু মেডিকেল 3টে মেডিসিন বললাম, আর ঘটাঘট মোটামুটি দিয়ে দিলাম, ওই ফিবোক্লিন দিলাম, জ্বর করে গেল, রিউমাটয়েড কমপ্লেক্স মেডিসিন দিলাম, আর বাস কমে গেল, ওটা কিন্তু আদর্শ হোমিওপ্যাথির মধ্যে পড়ে না। তোমাদের বুঝতে হবে, বড় কিছু হতে গেলে ভালো কিছু কাজ করতে হবে, আর নিজের কর্তব্য কর্ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত শেষ করো।